আজ অব্দি হিন্দু বাঙালিদের জন্য ভারতীয় জনতা পার্টির একটা শব্দ খরচ করেছে? মুখ্যমন্ত্রী বেচারের মানে সময়টা খারাপ যাচ্ছে, এটা নিয়ে বেশি দিন সত্যি কি সময় খারাপ যাচ্ছে এখন? আপনার কি মনে হয় বাড়িতে এরকম একটা ভাইপো থাকলে কারোর সময় ভালো যায়? ভাইপোকে নিয়ে এত রাগ কেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? পাটা ওটা ৭৭ সালে সিপিএম ৭০% বুথে তাদের এজেন্ট দিতে পারি, কোদালের মাঠ রাখা থাকে যেটা দিয়ে পরের দিন তার স্বামীকে মেরে পিঠের হাড় ভেঙে দেবে। শাহজাহান অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তিনি জানেন কেন্দ্র সরকারের ক্ষমতা নেই, মমতা সরকার যতদিন পশ্চিমবাংলায় আছে কিছু করার। আজকেও আপনারা মনে করছেন না যে বিজেপি এবারে নির্বাচনে ৩৫টার বেশি সিট পাবে? কেন্দ্র সরকার মমতা সরকারের কাছে মাথা নত করেছে। আপনাকে আজকে এখানে বসে বলে যাচ্ছি, উত্তর কলকাতায় ভারতীয় জনতা পার্টি জিতবে এবং জিতবে। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টিতে আসার পর আপনি যা করলেন, আমার মনে হয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোনো বিজেপি নেতা এটা করতে পারে। উত্তর কলকাতায় এবার লোকসভা না, আমার পুরোটা শুনুন, আপনি যেটা ভাবলেন সেটা নয়। কিন্তু আমাদের সঙ্গে আজকে রয়েছেন সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টির নেতা। আমার মনে হয় সজল ঘোষের গৌরচন্দ্রিকা দিয়ে আমার সময় নষ্ট করা উচিত না। সজলদা, আপনাকে স্বাগত আর+এর নিউজ রুমে। খুব ভালো লাগছে আপনি আমাদের সঙ্গে সময় কাটাবেন এবং কিছু প্রশ্নের উত্তর দেবেন। আর আপনি এমন একজন মানুষ, আপনাকে যে কোনো প্রশ্ন করা যায়, অবশ্য সতর্ক থাকতে হয়, কারণ পাল্টা প্রত্যুত্তর যেটা আসে সেটা সরাসরি প্রশ্নকর্তার দিকে আসে। তবে আজ শুধু আমি একা আপনাকে যে প্রশ্ন করব তা নয়, আমাদের সঙ্গে আমার সহকর্মীরা রয়েছে। তা আমার প্রথম প্রশ্ন, শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? বরাবরই বেশ ভালো। আজকে থেকে না, ওনার সঙ্গে আমার সম্পর্কটা যখন আমরা ছাত্র রাজনীতি করেছি সেই সময় থেকে। তাহলে দীর্ঘদিনের সম্পর্ক। আপনি যখন তৃণমূলে ছিলেন, শুভেন্দু অধিকারীও তৃণমূলে ছিলেন, সম্পর্কে ছেদ পড়েনি। সম্পর্কে ছেদ পড়ে। তা একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী, সজল ঘোষ। তাহলে শেখ শাহজাহানকে তো আপনিও চিনতেন? সেই সৌভাগ্য হয়নি আমার, সেই সৌভাগ্য হয়নি। আমরা দেখুন, শুভেন্দুবাবু সারা রাজ্যের লিডার, আমরা পাড়ার গলির ঘুরে বেড়ানো ছিল। এটা কি অভিমান থেকে? না, কোনো অভিমান। আমি আমার নিয়ে অভিমান থাকতে পারে, শুভেন্দুবাবু রাজ্যের নেতা হওয়ার পেছনে আমার কোনো অভিমান নেই, আনন্দ আছে। না, কিন্তু একটা তো অভিমান আছে, যখন আপনি কংগ্রেসে ছিলেন তখন কংগ্রেসের অবস্থা খুবই খারাপ বাম আমলে। সেই সময় দাপিয়ে একমাত্র দেবুদা ওরফে সজল ঘোষ দাপিয়ে বেরিয়েছে। আমি বলি যে যখন আমরা কংগ্রেসে ছিলাম, সারা বাংলায় কংগ্রেসের অবস্থা খারাপ থাকলেও কলকাতায় কংগ্রেস ছিল, কলেজগুলোই ছিল না। আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। তো এই যে একটা একটা করে আমরা কলেজ ফিরিয়েছি সেন্ট্রাল ক্যালকাটা, ফলে সেগুলো একটা অন্য থ্রিল, খারাপ লাগা কোথাও ছিল না, ডিপ্রেশন ছিল না। না, কিন্তু এটা তো মানবেন, তখন রাজ্য রাজনীতিতে কংগ্রেসের যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় কংগ্রেস ছিল না। পরবর্তীকালে তৃণমূলে এলেন, সেখানেও আপনি আপনার যোগ্য সম্মান পেলেন না। এখন আবার ভারতীয় জনতা পার্টিতে যাদের সঙ্গে আছেন তাদের একটা কাউন্সিল ইলেকশন, অর্থাৎ একটা পুরসভা, একটা ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই, তাদেরকে নেতৃত্ব মানতে হচ্ছে। মানে বরাবরই আপনার এই কথাটার সাথে মোটেও আমি একমত নয় যে যাদের ওয়ার্ডে জেতার ক্ষমতা নেই। এই কথাটা আপনি বিমান বসুকে কোনদিন বলতে পেরেছেন? কিন্তু বিমান বসুর সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা নেতার নাম বলুন যার বিমান বসুর মতো গণ আন্দোলনে সেই প্রেক্ষাপটে নেতা হওয়া। না, যে বিমান বাবু বলুন না, একজনের নাম বলুন, আমিও শুনতে চাই। আমি আপনাকে বুঝিয়ে বলছি, বিমান বসুর সমকক্ষ একজন নেতা, আমি আপনাকে বুঝিয়ে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে। বলি একটু বলতে 34 বছর ক্ষমতায় থাকলে পরে ওই ভাইপোও নেতা হয়, যেমন সেরকম ভাবে বিমানবাবুরাও নেতা। আমি তাদের ছোট না করে বলছি, বিমানবাবুদের প্রাজ্ঞতা, তাদের সমস্ত তাদের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, এগুলো প্রশ্নের অতীত। কিন্তু যেটা কথা, উনি গণ আন্দোলনের প্রোডাক্ট। আপনি দেখেন তো কোন গণ আন্দোলন নিচ্ছেন? না, সে আমি আপনাকে ইতিহাস বলে দিতে পারি। না, আমার ইতিহাস বলুন যে উনি কবার জেল খেটেছেন, আপনাকে বলতে হবে। না, আপনাকে আমায় বলতে হবে। বিমানবাবু জেল খেটেছেন, একবার না একাধিকবার জেল খেটেছেন। এবং আপনি মমতা ব্যানার্জি, ধরুন আমি কথার কথা বলছি, মমতা ব্যানার্জি যেভাবে গণ আন্দোলনে এসছেন, গণ আন্দোলন থেকে এসছেন, সেইভাবে গণ আন্দোলন থেকে এরা কেউ উঠে আসে না। আমি বলছি 1977 সালের আগে বিমান বসু
ছাত্র আন্দোলনের একজন নেতা, শুধু নেতা নন, তখন কোনোভাবেই ইমার্জেন্সির সময় কোনোভাবেই সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই ক্ষমতায় নেই, তারা লড়েই এসছে। আমি বলছিলাম ভারতীয় জনতা পার্টি এমন একজন নেতার নাম বলুন। আমি আবারও বলছি, আপনি ভালো করে পর্যালোচনা করুন। 77 সালে যখন ক্ষমতা এসছে, আজকে যেমন আপনারা বলছেন যে এদের কোনো ক্ষমতাই নেই, সেরকম 77 সালে সিপিএম 70% বুথে তাদের এজেন্ট দিতে পারিনি। সিপিএম এর পুলিশ ছিল না, গুন্ডা ছিল না, ক্যাডার ছিল না। মানুষ কংগ্রেসের উপর ক্ষুব্ধ হয়েছিল, দ্যাটস ওয়াই তারা এসছে। আমি এমনও বলছি না যে সিপিএম এর কেউ কোনো গণ আন্দোলন করেনি। আপনি পার্টিকুলার যাদের দু একজনের নাম বললেন, আমি তাদের কথা বলছি, যে তারা বিরাট কোনো আন্দোলনের ফসল তা নয়। না, বিমান বসু আপনার ইতিহাসে আপনি দেখবেন, বিমান বসু সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় হয় বা অন্যান্য কলেজে হোক, ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের মধ্যে দিয়ে আমি একবারও বলিনি উড়ে এসে জুড়ে বসা, আমি একবারও বলিনি। কিন্তু পাশাপাশি এটাও বলছি, মমতা ব্যানার্জি প্রোডাক্ট অফ অ্যাজিটেশন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আপনি যদি বলেন ভাইপোকে, সেও কেমব্রিজে পড়েছে বলবে, এতে পড়েছে বলবে, এতে করে এই করেছে বলবে, তাই করেছে বলবে, বাট সেটা ভুয়ো সঠিক ওগুলো আলাদা কথা। কিন্তু আমার বলার বক্তব্য যেটা, অ্যাজিটেশনের প্রোডাক্ট নয়, গণ আন্দোলন আপনার শব্দটা ছিল, বিরাট কোনো গণ আন্দোলন থেকে এরা আসেনি। কিন্তু সিপিএম তো 77-এ গণ আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম মনে করেছিল নাকি তারা ক্ষমতায় আসতে পারে? না, সিপিএম মনে করেনি। যেমন আজকেও আপনারা মনে করছেন না যে বিজেপি এবারে নির্বাচনে 35টার বেশি সিট পাবে, কারণ মানুষের ভোট, যারা ছাপ্পা দিয়েছে তারা কাকে ভোট দিয়েছিল 77 সালে, সেটার একবার মনে করুন। অবশ্যই আমি এই আলোচনায় আসবো, কিন্তু আমি ব্যক্তি সজল ঘোষের ক্ষেত্রে বলছি যে যখন তৃণমূলে আপনি থাকলেন, তৃণমূল আপনাকে সে মর্যাদা দেয়নি। তার আগে কংগ্রেস, তখন কংগ্রেসের সেই অবস্থাও নেই। আপনারাই কংগ্রেসটাকে কার্যত কলকাতা শহরে এবং মধ্য কলকাতায় আপনার নেতৃত্বেই ছাত্র আন্দোলনটা হতো, কংগ্রেসের পতাকা আপনারাই ধরতেন। এখন ভারতীয় জনতা পার্টিতে এসছেন, সবসময় কি দল, যে দলে যাচ্ছেন সেই দলটা কি ঠিকঠাক দলে যাচ্ছেন তো? মানে সজল ঘোষ নিজের ওপর জাস্টিসটা করছে না? এটা শুনতে আমারও খারাপ লাগে যে এই যে 3টে দলের নাম করতে হলো আপনাকে, এটা ফ্যাক্টস, এটাকে অস্বীকার করার তো জায়গা নেই। দেখুন, আমরা জন্মেছিলাম একটি কংগ্রেসি পরিবারে, তখন আমাদের বয়স কম ছিল এবং অল্টারনেটিভ কিছু ছিল না। সোমেন মিত্রর মতন একটা লিডার সামনে ছিল, হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন সদ্য অতীত, তার ইতিহাসটা তখন আমরা পড়তাম, ভালো লাগতো, অনুপ্রেরণা আর আজকের মতো না। আর সোমেন মিত্রর মতন একজন স্টলওয়ার্ট ফাদারলি লিডার, মানে নেতা কম আত্মীয় বেশি। এবং এটা আমার ক্ষেত্রে নয়, যারা ওর সাহচর্যে এসছেন, যারা ওর সান্নিধ্যে এসছেন, তারা সবাই এই কথাটা বলবে। তো ফলে ন্যাচারালি কংগ্রেস। এবার সোমেনদা ছাড়ার পর শিয়ালদা বা চৌরঙ্গি ওই সমস্ত অঞ্চলে, যে নামেই ডাকুন, সেখানে সেকেন্ড থট কিছু ছিল না। আর আমি কংগ্রেসটা মেনলি করেছি হচ্ছে সিপিএম এর বিরোধিতা করব। কারণ আমি যখন ছাত্র রাজনীতিতে ঢুকি তখন আমার বয়স 17-18 বছর। আমি মাধ্যমিক পাস করে কলেজে ঢুকেছি, তখন ক্লাস 10 কলেজে পড়ানো হতো, 11-12টা কলেজে পড়ানো হতো। তারপরে পরেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি। এবং মুশকিল যেটা হচ্ছে, সিপিএম এর বিরোধিতা করার জায়গা একটাই ছিল, কংগ্রেস। তারপর পর্যায়ক্রমে বাধ্যতামূলকভাবে খানিকটা তৃণমূল, সেখানেও বিরোধিতার জায়গাটা, এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না আমার কাছে যে সিপিএম এর বিরোধিতা করতে গেলে কংগ্রেস করাটা আলটিমেটলি যায় না। তো সোমেনদা চলে যাওয়ার পর সে প্রশ্নটার মাথায় আনেনি, আমরাও চলে গেছি। কিন্তু তৃণমূলে যেদিন থেকে ক্ষমতা এসছে, যে রাতে তৃণমূল, মানে যে সকালে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে রাইটার্স অব্দি হেঁটে গেলেন, তার আগের মধ্যরাত্রে, মানে আমরা সেন্ট্রাল জায়গাটা ছিল তো, আমরা আড্ডাবাজ, এখনো আমরা আড্ডা মারি রাত্রির। কালকেও আমি 1-1:30 অব্দি আড্ডা মেরেছি পাড়ার রকে বসে। তো ওই রকমই আড্ডা মারছিলাম যে কাল সকালে মুখ্যমন্ত্রী, তখন কিন্তু তারিখ পাল্টে গেছে, তারিখটা ওই দিন। তো সেদিন রাত্রেই আমাকে তৃণমূলের ছেলেরা, যারা সিপিএম থেকে আসা, তারা গুলি চালায়। তো আমি দলের কাছে
অভিযোগ জানালাম, বিচার চাইলাম, আলটিমেটলি পেলাম না, কারণ তখন সিপিএম আসা লোকেরাই প্রায়োরিটি। আপনি দেখুন পুরনো একটা লোকও নেই মমতা ব্যানার্জির সাথে, সবাই পাল্টে গেছে। তো ন্যাচারালি তারপর থেকে আমি খুব একটা দল করিনি, খুব একটা না। গত 10 বছর আপনারা আমায় বলছেন তৃণমূল, গত 10 বছর দু একটা চ্যানেলে দু একটা লাইন বলা ছাড়া কোথাও আপনি দেখাতে পারবেন না আমি কোনো আন্দোলন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি কি তাহলে আপনাকে প্রথম থেকে মানে আপনার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল থাকলেও আপনাকে অপছন্দ করতেন এই কারণে যে আপনি সৌমেন মিত্রকে ফাদার ফিগার ভাবতেন? সেটা তার মনের কথা আমি কি করে জানবো? আপনার কি মনে হয়? মুখে মনে এক হয় তোরই বলবে আমায়, তার মনের কথা আমার জানার মতন নেই। আমরা খুব বেশি যে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করতাম না, কারণ সুব্রত মুখার্জি বলেছিলেন বাজার করো ঘুরে ঘুরে, মমতা করো দূরে দূরে। যখন মমতা করতে গেলাম ভাবলাম এটা ঠিক। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টিতে আসার পর আপনি যা করলেন, আমার মনে হয় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোনো বিজেপি নেতা এটা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে গোটা দেশে ভারতীয় জনতা পার্টির সব নেতৃত্ব জেনে গেলেন এটা পুজো করছেন। এই পুজোটা তো একটা সাংঘাতিক একটা জনসংযোগ। হ্যাঁ, পুজো জনসংযোগ তো বটেই। পুজোটা আমরা আজ করি না, পুজোটার এবারে বয়স হলো 88 পার হয়ে গেল। তো পুজোটা আজকের নয়, এবং এখানে বরাবরই ভিড় হয়। হ্যাঁ, একবার এক এক আবেগের ভিড় হয়। গতবার জাতীয়তাবোধের ছিল, এবার জয় শ্রীরামের আবেগ। ভালো হয়েছে, লোক এসছে, অনেক অনেক লোক এসছে। ভগবান এটুকু সহায়তা করেছেন যে একজনও ইনজিওর্ড হয়নি। সব মিলিয়ে ইটস গুড, ফিল গুড। সজলদা, ভারতীয় জনতা পার্টিতে এলেন, এটার কারণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে একটা পার্টি দরকার, যেমন সিপিএম এর বিরুদ্ধে লড়তে গেলে একসময় তৃণমূল দরকার। নট অনলি দ্যাট, শুধু ভারতীয় জনতা পার্টির কাছে আসা যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে তা নয়। মোদিজি আলাদা একটা বিষয়। আজকের প্রজন্ম যারা আমাকে প্রশ্ন করবেন বলে দাঁড়িয়ে আছেন, তাদের প্রত্যেককে প্রশ্ন করুন যে আজকের যারা প্রজন্ম তারা কি ভাবছে মোদিজিকে নিয়ে। মমতা ব্যানার্জি কি বলছে দে ডাজেন্ট ম্যাটার, বদার। এবং যেটা তৃণমূলের ভেতরেও আছে, দেশটাকে বাঁচাতে গেলে, দেশকে এগোতে গেলে, দেশকে আগে বাড়াতে গেলে আপনার কাছে দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নেই। এবং আমার মনে হয় ভারতবর্ষ অন্যতম একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী পেয়েছেন, আমি কাউকে ছোট না করে বলতে পারি। আমরা কত কটাক্ষ করেছি বলুন তার বিদেশ সফর নিয়ে, আজকে তার রেজাল্ট পাচ্ছেন না একদম হাতে হাতে। যে ইংরেজ আমাদের উপর 200 বছর শাসন করেছে, এখন সে আমাদের পেছনে। কিন্তু একজন বাঙালি সে কেন হঠাৎ ভারতীয় জনতা পার্টি করবে? অনেকে বলেন এটা কি, আপনি কি বলতে চান? বলুন কি বলতে চান? আমি বলতে চাই বাঙালি হিন্দুর কি উপকার হবে বিজেপি করে? একেবারে সোজা সাপটা প্রশ্ন। আলাদা, হিন্দুত্ব আলাদা। না, বাঙালি হিন্দুর কথা বলছি। আমি বাঙালি হিন্দু ভেবে আমি দল করতে আসি, বাঙালি বা হিন্দু ভেবে দল। না, একদিকে অবাঙালি, অন্যদিকে বাঙালি হিন্দু। মানে অবাঙালি মানে এই পার্টিটার সোর্সটা একজন বাঙালি। হ্যাঁ, তাকে তো ফ্রেমে রেখে দিয়েছে। অবাঙালি ফ্রেমে রেখে দিয়েছে। না না, কোথায় রাখবে এখন? আপনি আপনার বাবাকে 2 জায়গায় রেখেছেন, যারা নেই আর কি, ধরুন আমি আপনার ক্ষেত্রে হয়তো বলাটা ভুল হলো, আমরা 2 জায়গায় রেখেছি, একটা মনে আর একটা প্রেমে। প্রেমটা মনের এটাকে উস্কে দেয়। এই বাংলায় বাঙালি হিন্দু নিয়ে আজ অব্দি ভারতীয় জনতা পার্টি কোনো কথা বলেছে? সরকার ওভাবে কথা বলবে কেন? না, আমি বিজেপি পার্টির কথা বলছি। বাঙালি হিন্দু কেন বিজেপিকে ভোট দেবে? কেন দেবে না? শুধুমাত্র তৃণমূল দেবে নাটা কেন? আপনি বলুন তো, দেবে নাটা কেন? আপনাকে প্রশ্ন করি। না, দেবে কেন? আপনাকে শাহজাহানের লোকেরা যেদিন ইডির লোকেদের মাথা ফাটিয়ে দিল, সেদিন আপনার কি মনে হলো? আজকে যখন অনেক জায়গায় আমরা দেখি, মনে হলো শাহজাহান রাজাবাজারের মনে হলো শাহজাহান অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তিনি জানেন কেন্দ্র সরকারের ক্ষমতা নেই, মমতা সরকার যতদিন পশ্চিমবাংলায় আছে কিছু করার। আপনি কি রকম পাঁটা ওটা? হ্যাঁ, এছাড়া আমার কাছে কোনো শব্দ নেই। কিছু করতে পারলো না। অনেকে বাঘটাক বলছে। আপনার তো নিশ্চয়ই মনে আছে, পার্ক স্ট্রিটে চ্যাংদোলা করে সিবিআই কে তুলে নিয়ে চলে গেল পার্ক স্ট্রিট থানা। কিছু হলো? আপনি ভুল করছেন। কেন্দ্র সরকার মমতা সরকারের কাছে
মাথা নত করেছে, এটা মানুন। এবার আমি বলবো, তো আমি বলতে বলুন বলুন। আপনাকে একটা জিনিস মানতে হবে, যে সিবিআই কোনো ঝান্ডু বাম নয়, যে খুব ব্যথা করছে লাগিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে 3 সেকেন্ডে শেষ, এটা তা নয়। আপনি ভালো করে ভেবে দেখুন, এই যে ইডিকে মারলো, আমরা কি চাইছিলাম, আপনি আমি আমরা সবাই কি চাইছিলাম, যে ওই রাতে, পরের রাতে, হ্যাঁ, সিআরপিএফ নিয়ে গিয়ে ভেঙে চুড়ে তজনজ করে দিয়ে মাটি খুঁড়ে নিয়ে চলে আসবে। করেনি। এটা পাড়ায় পাড়ায় গুন্ডামি নয়, এটা পাড়ার পাড়ার গুন্ডামি নয়। আবার ভেবে দেখুন কিরকম সুন্দরভাবে আজকে সন্দেশখালি এক্সপোজড হল। যদি সেদিন ধরে নিয়ে ওইভাবে যেভাবে আমরা বলছি, ধরতে হয়তো পারতো না, কারণ সে তখন সদ্য পালিয়েছে, হ্যাঁ, তো রিভেঞ্জ করতে পারত, যেমন সমাজ বিরোধীরা করে না, যে আজকে কেলোদাকে মেরেছে, হ্যাঁ, কেলোদার লোকেরা গিয়ে ভূতদার বাড়িতে গিয়ে ঢিল ফিল মেরে দিয়ে চলে এলো। এটা সেরকম না, এটা পুলিশের হয়, এটা মমতা ব্যানার্জির দলে হয়, এখানে সিস্টেমে চলে। আপনি নিশ্চিন্ত থাকবেন না, কিন্তু শাহজাহানের, মোগল সম্রাট শাহজাহানের বাকি জীবনটা কি হয়েছে, কারাগারে কেটেছিল, এই নিশ্চিন্ত থাকুন এই বিষয়টা নিয়ে, ওখানকার শেষ করে ছাড়বে। আপনি তাকিয়ে দেখুন না ভারতবর্ষের ইতিহাস, এরা কেউ ছটফট করে না, এরা কেউ ছটফট করে না। কিন্তু দেখছেন মমতা ব্যানার্জি কিরকম ছটফট করছে, বলছে কবে 356 হবে, কবে 356 হবে, মানে ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা। না তো কেউ এরকম করে? কেউ একদিনে শিক্ষা হয়, বলে ন্যাড়া বেলতলায় যায়, রোজ যাবে, প্রতি সপ্তাহে যাবে, এ তো প্রতিদিন যাচ্ছে। আপনি বলছেন সুদূর প্রসারী তার প্রভাব দেখতে পাচ্ছেন তো। কিন্তু দেবতা, আপনার যারা অনুগামী, আপনাকে যারা ভালোবাসে, মধ্য কলকাতা শুধু নয়, আমি বলবো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, অনেকে আপনার জন্য ভয় পায়। তো তার কারণ হচ্ছে, একদিকে এরকম কেন্দ্র সরকার, যে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে যেতে দেখেছি, এটা তো মানবেন, পিছিয়ে গেছে, পার্ক স্ট্রিটে পিছিয়ে গেছে, সিবিআইকে চ্যাংদোলা করে তুলে নিয়েছে, ইডির মাথা ফাটিয়ে দিচ্ছে। আপনাকে খান কয়েক কেন্দ্রীয় বাহিনী এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী দিয়েছে, কিন্তু এইরকম একটা দলের হয়ে আপনি গলা ফাটিয়ে যেভাবে তৃণমূলের বিরোধিতা করছেন, আপনার ভয় হয় না? প্রথম কথা হচ্ছে, আমি আপনার কথাগুলোর সাথে একমত নয়। ফেডারেল স্ট্রাকচার তারা মানেনি, তাদের এর দায় তাদের বহন করতেই হবে, টুডে অর টুমোরো। আমরা একটা সময় ভাবতাম যে সিপিএম, আমি ভাবতাম মনে মনে যে আমি বোধহয় সিপিএম ছাড়া, সিপিএম বিহীন পশ্চিমবঙ্গ কোনোদিন দেখব না। আজ শূন্য সিপিএম কে দেখতে পাচ্ছি, এবং অ্যানালিসিসেও নেক্সট ইলেকশনেও সিপিএম কে আবার শূন্যই দেখাচ্ছে। সেরকম আপনিও হয়তো এখনই বুঝতে পাচ্ছেন না, সেটা তাদের ব্যক্তি দূরদর্শিতার উপরে। আপনি নিশ্চিত থাকুন, আজকে আমার এই ভিডিওটা রেখে দিন, এই সরকার 26 অব্দি যাবে না। আমাকে একটু বলতে দিন যে কেন বলতে চাইছি এই কথাটা। তার কারণটা হচ্ছে, নতুন সরকার এসে কি সত্যি কোনো লাভ হবে? আমরা বিধানচন্দ্র রায়কে দেখলাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, একটা বিরাট সময় ধরে অনেক কাজ হলো, শিল্পায়ন হলো, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প এলো। তারপর আস্তে আস্তে কংগ্রেস পচে গলে এমন জায়গায় চলে গেল যে 77-এ মানুষ বাধ্য হয়ে বামেদের নিয়ে এলেন। বামেরা এলেন, প্রথম 10 বছর ল্যান্ড রিফর্মস, ভূমি সংস্কার হলো, অনেক কিছু হলো, অনেক কাজ হলো, বিপ্লব চলে এলো বলে মনে হলো। তারপর যেইকে সেই মুরব্বি এনা ছাড়া আর বস্তা পচা বাম মতাদর্শ ছাড়া এ রাজ্যে কিছু হলো না। ইংরেজি থেকে শুরু করে কলকারখানা উঠে গেল। তারপর অনেক আশা করে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। পরে আমরা দেখলাম যে সরকারটা কিভাবে চলছে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে দলটা করেন সেও সরকার এলে তো একই থাকবে, আদৌ কোনো পরিবর্তন হবে? আজ অব্দি হিন্দু বাঙালিদের জন্য ভারতীয় জনতা পার্টির একটা শব্দ খরচ করেছে? বা আমি হিন্দু বাঙালি ছেড়েই দিলাম, আপনাদের ওই সবার জন্য বাঙালিতে এত প্রেমে পড়লেন, তার কারণ হিন্দু বাঙালির কোনো রাজনৈতিক দল নেই। আমি আপনাকে একটা কথা বলি, দুটো বিষয় আছে। একটা হচ্ছে, এরা চলে গেলে বিজেপি এলে কি লাভ হবে? আমি বলি, আপনার চশমার পাওয়ারটা কি, প্লাস না মাইনাস? মাইনাস মানে তো পাওয়ার যদি ঠিক থাকে, দূরের দৃষ্টি তো ভালোই হওয়া উচিত। শুধু মণিপুর না তাকিয়ে বাকি সারা ভারতবর্ষটা দেখতে থাকুন।
বাকি সারা ভারতবর্ষটা দেখতে থাকে। না, আমি ধরে নিলাম উত্তরপ্রদেশের মতো গরু খাওয়া বন্ধ করে দিলাম, সংখ্যালঘু ভাই বোনদের মারধর করতে পারলাম, গরু খাওয়া বন্ধ হয়নি। প্লিজ, এই ভুল প্রপাগান্ডা। আমি বলবো না আপনি কারোর হাতে তামাক খেয়ে বলছেন, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এই যে প্রপাগান্ডা, ইট শুড বি স্টপ। যেগুলো ইল্লিগাল স্লটার হাউস ছিল সেগুলো বন্ধ হয়েছে। গরু খাওয়া বন্ধ হয়েছে কোথায়? বা গরু খাওয়া নয়, বন্ধ হয়েছে কোথায়? মাছ মাংস আমিষ খাওয়া, সেটা হচ্ছে রাম মন্দিরের আশেপাশের একটা সাডেন এরিয়ায়। উত্তরপ্রদেশে তো কাশী বিশ্বনাথ, এটা তো আজকে থেকে স্বাধীনতার পর থেকে ছিল। তাহলে কি কংগ্রেস করেছিল? উত্তর চাই আপনার, ছিলই। আপনি দেখুন যেখানে যেখানে বিজেপি শাসন করেছে সেখানে আপনি অনেক অভিযোগ করতে পারবেন, সব তো করে দিতে পারবে না, অনেক অভিযোগ থাকবে। তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? হ্যাঁ, সব যদি ভালো হয়ে যায় লোকে ভগবানকে ডাকবে না, তাই ভগবান সবটা ভালো করে না। কিন্তু আপনি দেখুন তো অর্থনৈতিক উন্নতি হয়েছে কিনা, আপনি দেখুন তো মানুষের হাতে কাজ এসছে কিনা, আপনি দেখুন তো শহরটা ভালো হয়েছে কিনা। বলুন এটা হয়নি। আপনি আরো অনেক প্রশ্ন করতে পারেন যেগুলো হয়তো আমার ফেভারে সব যাবে না, কিন্তু এগুলোর আপনি বিরোধিতাও করতে পারবেন। কিন্তু এগুলো পাটনা শহরটা, আমি বলছি উড়িষ্যা কোনোদিন আমাদের ছিল না, দেখুন উড়িষ্যা ডেভেলপ করে গেছে। পাটনায় লালু প্রসাদের পরবর্তী যুগে আপনি দেখুন কতটা ডেভেলপ করেছে। আপনি দেখুন উত্তরপ্রদেশ, এই সবাই গুজরাট 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 করে, আরে ভাই ডেভেলপ তো করেছে। বাংলার ছেলেদের আজকে এই সমস্ত স্টেটগুলোতে কাজ করতে যেতে হচ্ছে। আগে বাংলা থেকে, বিহার থেকে, ইউপি থেকে লোক আসতো এখানে মজদুরি করতে। আজকে বাংলার প্রায় 50 লাখ ছেলে, এবং এদের বিরাট অংশ, মেজরিটি, মোর দ্যান মেজরিটি অংশ হচ্ছে আপনাদের যে পলিটিক্স এখন আপনারা খালি ওই সংখ্যালঘু হিন্দু বাঙালি এসব করছেন, সেই সংখ্যালঘু সম্প্রদায়। প্রশ্ন করবেন না? হ্যাঁ, সত্যি তো প্রশ্ন জাগছে। আধার কার্ড আমরা তো দেখলাম চোখের সামনে যে আধার কার্ডে শুধুমাত্র বেছে বেছে বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদেরটা ব্লক করে দেওয়া হচ্ছে। না, এটা আপনার ভুল। আমার ভুল না, রাজ্য সরকার রাজ্য সরকার তো বিবৃতি দিয়েছে। না, আপনার রাজ্য সরকারের বিবৃতি, যে সরকারকে আপনারা ভয় পান, আপনাদের কেন্দ্র সরকার ভয় পায়। ভয় তো পাই, সত্যি ভয় পাই। বিষ্ণুকে মাথা বানালে ভয় পাবো না? 1,500 কিলোর বাচ্চার কথা কল্পনা করলে ভয় পাবো না? হ্যাঁ, নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখালে ভয় পাবেন না আপনি? হ্যাঁ, আপনি বলুন সিধু কানুর পরে ডহরকে খুঁজলে আপনি শঙ্কিত হবেন না? ভয় পাই তো, কি বলছে ভয় পাইনি? কিন্তু রাজ্য সরকার যে ব্যাখ্যাটা করেছে সে ব্যাখ্যাটা সম্পূর্ণ রাজনৈতিক, এবং যখন বুঝে গেছে, আপনি যদি কাজ করে থাকেন, আপনি কাজের কথা বলে ভোট চাইবেন। আপনি যখন কাজের বাইরে বিরোধীদের অন্যায়ের কথা বলে আপনি যখন ভোট চাইছেন, তখন আপনি কিছু করেননি। ওটা একটা ব্লক ছিল, মন্ত্রীরা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে দ্যাট ওয়াজ আ টেকনিক্যাল এরর, এবং তারপরে সেটাকে অলরেডি ইটস কারেক্টেড। অতএব এটা নিয়ে আর বেশি দিন কথা বলতে পারেনি মুখ্যমন্ত্রী, বেচারের মানে সময়টা খারাপ যাচ্ছে আর কি। এটা নিয়ে বেশি দিন কথা, সত্যি কি সময় খারাপ যাচ্ছে এখন? আপনার কি মনে হয়? বাড়িতে এরকম একটা ভাইপো থাকলে কারোর সময় ভালো যায়? আপনার মনে হয় না? নির্বাচনে আপনি সারা বছর পড়ালেখা করেন, করে তো সাবজেক্ট নিয়েই উত্তর দেন। তো এটা তো মমতা ব্যানার্জির সুশাসন অপশাসন তার রেজাল্ট। আজও মমতা ব্যানার্জির লোকেরা যখন কোথাও কিছু বলতে না পারে বর্ধমানে সাঁইবাড়িতে চলে যায়। সাঁইবাড়িটা কি খায় না গায়মাকে আজকে তৃণমূলের 80% প্যানেলিস্ট বলতে পারবে না। নেতাদের কথাও বলছি না, আমি কারো কথা বলছি না, কর্মীদের কথাও বলছি। আর যারা প্যানেলে বসে তারা বলতে পারবে না, তারা সাঁইবাড়ি বলে, নেতাই বলে। ছিল না এরা, হয় অন্য দলে ছিল, নয় তখন তারা রাজনীতিতে ছিল না। তো এখনো তো বলবে না? আপনারা এখনো গুজরাট দেখান তো, কতবার দেখিয়েছেন? জিজ্ঞাসা করছি, বলুন না। গোধরা বলুন তো, এই গোধরা আজ থেকে কত বছর আগেকার ইতিহাস? গোধরা আজ থেকে 23-22 বছর আগেকার একটা ইতিহাস এখনো পড়ে যাচ্ছে। আপনি বলুন লাস্ট 12 বছরে আপনার পশ্চিমবঙ্গে কতগুলো দাঙ্গা হয়েছে সেটা বলুন।
আপনি 22 বছর আগেকার কথা বলছেন। না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে দেয়নি। কোনটা করতে দেয়নি? এই যে দাঙ্গাটা যে করতে না দেওয়া, এটাও তো একটা পশ্চিমবঙ্গ সরকারের দাঙ্গা করতে কৃতিত্ব। দেয়নি, আর মানে 12 বছরে 12টা দাঙ্গা হয়েছে বলছি। দাঙ্গা করতে দেয়নি আর 12 বছরে 12টা দাঙ্গা হয়েছে, মানে এর বেশি করতে দেয়নি সেটা বলতে পারেন আপনি, যে 12 বছরে একটা করে উপহার হিসেবে রেখেছে, যদি বলেন বলতে পারেন। তার মানে আপনি কি বলতে চান সত্যি হয়েছে, আমরা প্রচার করিনি? আমি দাঙ্গার প্রচারের পক্ষেও না। বাহ, এটা খুব ভালো লাগলো। না, কেন ভালো লাগবে? এই ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন নেই। দাঙ্গার প্রচার হোক এটা আমি কখনোই চাই না। যারা দাঙ্গা করে, হ্যাঁ, তারা দাঙ্গাবাজ, সে যেখানেই থাকুক। এক, মরে তো সাধারণ মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে, যার যেখানে ক্ষমতা সে সেখানে মারে। সে ভাবে যে এই লোকটাকে মেরে কি হবে আমার, এ তো কিছু করেনি, সে ভাবে না। অতএব একে আমি সমর্থন করি। সজলদা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার রয়েছে। ধরুন আপনার মতো একজন নেতৃত্ব কলকাতা, না না আপনি মনে করতে হয় এটাই তো নেতার গুণ। আপনার ভারতীয় জনতা পার্টি যদি সত্যি সবার এইটা থাকতো, তাহলে বোধহয় আজকে ভারতীয় জনতা পার্টি অনেক উপরে যেত পশ্চিমবাংলায়। আপনি আমাকে বিপদে ফেলবেন না, আপনি বিপদে ফেলছেন না। হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবাংলায় বিদ্যজন নেই। আবার ভারতীয় জনতা পার্টি, আমার কথাটা বলি, বিদ্যজনেরা নেই। বিদ্যজনদের যে শিবির থাকার কথা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে তৈরি করতে পেরেছে। না না, আমি আরে বিদ্যজনের নাম বলুন। কেন আর বলবো? না বলুন, তাদের কেন লজ্জা দেব? আরে বিদ্যজনের পৃথিবীতেই নেই, আপনি জানেন। এবার আমার বক্তব্যটা হচ্ছে, একটা রাজনৈতিক দলের উত্থানে দুটো জিনিস দরকার হয়। একদল বিদ্যজন দরকার হয়, আর দরকার হয় ধরুন বীরভূমে কাজল শেখ, দক্ষিণ 24 পরগনায় জাহাঙ্গীর, অথবা শেখ শাহজাহান, অ্যাকশন স্কোয়াড। মুশকিলটা হচ্ছে বিজেপির তো কোনোটাই নেই। না, প্রথম কথা হচ্ছে এই বিদ্যজন করে আপনি কাদের চিহ্নিত করতে চাইছেন? আর সব পরিবর্তনে বিদ্যজনরা করেছে এটা ভাবার কোনো না, কিন্তু অনুঘটক। আর আমাদের কাজল শেখ নেই, অভিষেক নেই, একই দুটো ভাই, কাজল শেখ অভিষেক। কিন্তু সন্দেশখালীর মায়েরা তো আছে, সন্দেশখালীর মায়েরা তো আছে, আবার কি লাগবে? কাজল শেখকে নেবো কেন? আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে একটা কথা বলেনি? মুখ্যমন্ত্রী তো বলছেন টার্গেট করা হচ্ছে, সন্দেশখালীকে ইস্যু করা হচ্ছে। আচ্ছা, ইস্যু করবো না তো কি করবো? নন্দীগ্রামের ছায়া কি আমরা সন্দেশখালীতে দেখতে পাচ্ছি? আপনি পাচ্ছেন না? জানতে চাইছি। আপনার কাছে আমি জানতে চাই, আপনি তো সাংবাদিক, আপনি তো নন্দীগ্রামে যান, আপনি তো সন্দেশখালী ঘুরছেন, ওখানে তো আমাদের ঢোকার অধিকার নেই। না, যাওয়ার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম আর সন্দেশখালী সম্পূর্ণ আলাদা একেবারে। কিন্তু নন্দীগ্রামে সিপিএম এর অত্যাচার ছিল, খুন ছিল, রক্ত ছিল। মা বোনেদের সম্মান নিয়ে আপনি বলুন তো, আপনি তো একজন মহিলা, আপনি বলুন তো ম্যাডাম, আপনার সন্দেশখালী যেতে ভয় করে? করে না। কেন করবে? করে না? না। আপনার বাকি সাংবাদিকরা বলে তাদের ভয় করে না, আপনার করে না, শুনে আমার ভালো লাগলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনি যখন ওই মহিলাদের কথা বলেন তখন আপনার ভয় করেন একজন মহিলা হিসেবে? যে মহিলাদের রাতের অন্ধকারে 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হতো, বাজারে এখন মিম চলছে, বাজারে এখন ওই কি বলে না, আমাদের রিল ফিল এসব হয় না, চলছে। রাত্রিবেলা মহিলারা সেজে গুজে, স্বামী বলছে কোথায় যাচ্ছ, বলছে শিবুদা ডেকেছে পিঠে বানাতে যাচ্ছি। বলছি আমি জাস্ট এই প্রশ্নটা আপনাকে করি, আপনার এই মহিলাদের কথা ভেবে যদি আপনার ভয় না করে যেরা কোথায় আছে, তাহলে সেটা বোধহয় অনুচিত। যে সমস্ত মহিলা নির্যাতিতা তারা অবশ্যই মুখ ঢেকেই কথা বলেছেন। তাদের বক্তব্য যে রাত 12টার সময় যখন আমার ডাকতে আসবে আমি যাব কেন, সেটাও তো একটা কারণ হতে পারে। আমার বাড়িতে ডাকতে আসছে, আমি কেন যাব? এক মিনিট, কেন যাব কেন সেটা তারা ব্যাখ্যা করেছে। তা না হলে ওখানে কোদালের মাঠ রাখা থাকে, যেটা দিয়ে পরের দিন তার স্বামীকে মেরে পিঠের হাড় ভেঙে দেবে, তার বাচ্চাকে তুলে ছুঁড়ে আচার মেরেছে, এটা 7 মাসের বাচ্চাকে, জমি দখল করেছে বিঘার পর বিঘা। আমি যাব কেন? আপনি আমায় বলুন, এটা কতজন বলেছে? নিশ্চয়ই কিছু লোক এরকম থাকবে, হ্যাঁ, যারা বলছিল যে এই মহিলারা 7,000 5,000 নিয়ে এই ধরনের কথা বলে, এরকম কিছু সাংবাদিকতাও থাকবে, আমি সেগুলো নিয়ে কথা বলবো না। কিন্তু মাস কি বলছে? মাস বলছে আমরা দিদির লোক,
সত্যি তো দিদির লোক ছিল। যদি ওই মাস যদি এতটা বিপক্ষে থাক, আজ যদি ওখানে পঞ্চায়েত ভোট হয়, আজকে যদি ওখানে পঞ্চায়েত ভোট হয়, তাহলে বিরোধীরা 90% জিতে আনকনটেস্টেড জিতবে, তাই না? তার মানে এই মানুষগুলো সেদিন এই কাজটাই হয়তো করেছিল, সরকারের পক্ষে থেকে, বা নীরব ছিল তাই করতে পেরেছিল। আপনি সেই মানুষগুলো যখন আজকে রিভোল্ট করছে, তাদেরকে নিয়ে যদি সন্দেহ প্রকাশ করে কেউ, সেটা কুণাল ঘোষের মতন অর্বাচীন করতে পারে, কোনো মহিলার করা উচিত নয় বলে আমার মনে হয়। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আচ্ছা বলে রাখি, চেয়ারটা ছোট লাগছে না তো, মানে অসুবিধা হচ্ছে না তো? আমি তুলে বসা ছেলে না, অনেকে বলে কাউন্সিলের চেয়ারে কিন্তু আপনাকে বড্ড, মানে কাউন্সিলরের চেয়ারটা আপনার কাছে একটু ছোটই হয়ে যাচ্ছে। আমরা পাড়ার রকে বসা ছেলে, চলে যাবেন দেখবেন আমার পাড়ায় বেঞ্চি সাজানো আছে, আর সন্ধ্যেবেলা দেখবেন সেই বেঞ্চিতে আমরা সব বসে আড্ডা মারছি কিরকম ভাবে, চলে আসবেন, আড্ডা ভাল লাগবে। শেখ শাহজাহানকে আপনি কখনো আপনার সঙ্গে? না না, সঙ্গে যখন তৃণমূলে ছিলেন তখন না, তখন তো সিপিএম এ ছিল। আমি যখন তৃণমূলে ছিলাম তখনও সিপিএম এ ছিল। না, একটা সময় তো আছে যখন তখন আমি তৃণমূলটা করিনি, আমি ওকে কোনোদিন দেখিনি। শুভেন্দু দাকে জিজ্ঞেস করেননি শেখ শাহজাহান কেমন ছেলে ছিল? আমি তো যাকে জানতামই না তাকে আমি কি জিজ্ঞাসা করবো? আমি যাকে জানতামই না তাকে আমি কি জিজ্ঞাসা করবো? জানলে না করবো জিজ্ঞাসা করবো? না, শুভেন্দু দাকে তো জিজ্ঞেস এরকম করতে পারেন। শাহজাহান প্রতিগলিতে আছে পুরো। ওই যে আমরা ছোটবেলায় কি পড়েছি, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই যে মোগল বংশগতি প্রত্যেক পাড়ায় আছে। ও তো আলাদা করে শাহজাহান এখন ফেসে গেছে, ওর সময়টা খারাপ। কিন্তু এই শাহজাহান, জাহাঙ্গীর, বাবর, আকবর সবাই রাজত্ব করছে, কোনো চাপ নেই। সোশ্যাল মাধ্যমে আপনি একদম পপুলার একজন পারসন, তো সেখানে মানে আপনার ভিডিও এলো মানেই লাখ লাখ ভিউ আসছে এবং কমেন্টের বন্যা হয়ে যায়, শেয়ার সমস্ত কিছু আছে। দিনের শেষে আপনার কাজ যখন ইয়ে থাকে, আপনি ফ্রি টাইমে কখনো কি সেই ভিডিওগুলোতে কি কমেন্ট আসছে বা নেগেটিভ কমেন্ট আসলে বেশি ভালো লাগে না পজিটিভ জায়গাটা, মানে কোনটাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, আমরা পলিটিশিয়ানকে নেগেটিভ জিনিসটা সহ্য করতে হবে শান্তভাবে, এবং ওখান থেকে আপনাকে রিয়েলাইজ করতে হবে কিছু লোক আছে যারা অতৃপ্ত আত্মা, জানবেন সবাই আছে, সব জায়গায় আছে, সমাজে সব জায়গায় আছে, আপনার এতেও আছে, হাউসেও আছে, আমার পাড়াতেও আছে, আমার বাড়িতেও আছে, সব জায়গায় থাকে কিছু অতৃপ্ত আত্মা, তাদের কোনো কিছুতেই শান্তি নেই। হ্যাঁ, তো তারা প্রশ্ন করবে, সূর্য উঠলে বলবে সূর্যের এত তেজ কেন, সূর্য না উঠলে বলবে তুমি বেটা ওঠুনি কেন, এরকম প্রশ্ন করতে থাকে। আমি তাদের দলে পড়ি না, আমি ওটা পড়ে বুঝি ওর মানসিকতা কি। যদি কোথাও রেকটিফিকেশন দরকার থাকে আমি নিজেকে রেকটিফাই করব, নয়তো ভালো করে মিষ্টি কথায় জুতো মারার চেষ্টা করি। আবার অনেক ক্ষেত্রে কথা বলি না, কারণ কিছু দেখি এরা বায়াস, আমি কাউকে ব্লক করি না। মা বোন তুলে গালিগালাজ না করলে আমি কাউকে ব্লক করি না। অনেক ক্ষেত্রে অনেককে দেখেছি যে রিপারকাশন নিতে পারছে না বলে নেগেটিভ ওয়ার্ডগুলো লিখতে শুরু করে। না, কখনো মনে হয় যে না অত সময় নেই দেখার, আমার কাজটা আমি দেখে নিলাম, আমি বড়জোর দেখি কত লোক দেখেছে, কত লোক লাইক কমেন্ট করেছে, ব্যাস, ও কমেন্ট অত পড়ার মতন সময় নেই বলে আপনি পড়ে নেবেন। আমি সন্দেশখালিতে আরো ফিরে যাচ্ছি, আমার দুটো প্রশ্ন আছে। সেটা হলো, সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, মানে বিজেপির যারা হেভিওয়েট প্রত্যেকেই গেছে, কিন্তু দিলীপ ঘোষ নেই কেন? আপনারা কি কোণঠাসা করে দিয়েছেন? জিজ্ঞাসা করুন, দিলীপদা কলকাতায় নেই এই মুহূর্তে, এটা আমার পক্ষে বলা। তাকে তো নিয়ে আসা দরকার ছিল, যেখানে এত মানে রাজ্য রাজনীতি উত্তাল, সেই নিয়ে তো ওনার তো কিছু না, দিলীপ দা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই আমি যতদূর জানি। আর যারা গেছেন, এই আমাদের দলটা না ওই তৃণমূলের মতন না, হ্যাঁ, প্রটোকল মেইনটেইন করে। হ্যাঁ, না, তৃণমূল যেমন ওপর থেকে নিচ অবধি গোছানো, আপনাদের গোছানো নয়, চারটে ভাগ আছে কোনো কিছু। আপনি কি করে বলেন গোছানো? আপনি আমায় বলুন তো, আপনি বলুন ওদের সংগঠনটা কি? আপনি আমায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর সবাই। ওই সবাই বলে ছেড়ে দিলেন, আর বলতে পারলেন না সবাই। এটা শেয়ার মার্কেটের মতো, যার যখন বাজার দর। না, সে তো মমতা। কিন্তু আপনাদের যেমন ভাগ আছে, আমাদের কিছু সিস্টেম আছে, আমি সেই সিস্টেমের বাইরে যেতে পারবো না, এবং আমি নয়, সর্বোচ্চ নেতৃত্ব আমার ধারণা তার বাইরে যেতে পারবে না। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভাইপোকে নিয়ে এত রাগ কেন? বঙ্গ বিজেপিতে এরকম সেকেন্ড ইন কমান্ড কেউ নেই বলে?
তাতে আমার বাবার কি, আপনি আমায় বলুন না। না, আপনাদের ওদের দলে ওরা প্রত্যেকেরই কি মানে করবে। প্রচণ্ড মানে আচ্ছা রাগ। আপনি বলুন, আপনাকে আমি একটা প্রশ্ন করি, মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালের আগে অবধি আপনি কি ভাবতেন? তৃণমূলটা চোর, মমতাকে চোর ভাবতেন? হ্যাঁ বলুন না, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করেছি। আমরা সবাই ভাবতাম তৃণমূলটা চোর, কিন্তু আমরা মমতাকে চোর ভাবতাম না, মমতার দিকে আমরা চোর ভাবতাম। এই ভাইপোর জন্য, ভাইপোর কারণে প্রমাণিত হয়েছে প্রতিদিন যে মমতাদি এই চুরির সঙ্গে সম্পূর্ণভাবে লিপ্ত। আপনি বলুন তো, একটা গরু চোর, একটা নেতার নামে কি অভিযোগ হতো? একটা নেতাদের এগুলো নামে তো অভিযোগই আমি আছে, বলছি, কিছু তো এখনো প্রমাণ তো হয়নি, কি বলবেন? ভগবান প্রমাণ করতে পেরেছেন আপনি? ভগবান সেটা আছে নয়। প্রমাণ করতে পেরেছেন? আমি সেটা জানতে নয়। চাইছি, পারেননি তো। কিন্তু মানে তাহলে তদন্ত তো বিশ্বাস হয়েই করেন না যাচ্ছে বিশ্বাস? না, একের আমি- পর আমি এক। আপনার বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করছি। আপনি ভগবান প্রমাণ করতে পারেন, কিন্তু আপনি বিশ্বাসটা কি করেন আছেন? আচ্ছা অনেক কিছুই তো প্রমাণ হয়নি। সব আসামি বলে যে আমি নির্দোষ, কাসবও বলেছে আমি নির্দোষ, ধনঞ্জয় ফাঁসির আগেও বলেছে আমি নির্দোষ। আমি আপনাকে বলি, আপনি বিশ্বাস করেন? আচ্ছা বলুন তো দেখি, যে পরিবারটা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করছি আমি, একটা পরিবার একটা টালির চালের বাড়িতে, 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠার বাড়িতে একটা পরিবার থাকতো, 3-4 ভাই বোন দিদি মা সবাইকে নিয়ে। কোন লটারি পেলে পরে এই যে আদানি আম্বানি যারা বলে, আমি বলছি আদানি আম্বানির রেশিওগ্রাফ এত উঁচু হবে না। 12 বছরে, আমি 5 বছর আগেকার ডেটা বলছি, 35টা প্লট বা ফ্ল্যাট বাড়ি একটা দুটো রাস্তার মধ্যে, হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যে 35টা। আপনি বলুন তো কোন পরিবারে? আমি আপনাকে বলছি দিদিভাই, আপনার এই কাজরি ব্যানার্জি, ওনার যে ভাইপো, ওনার যে ভাইয়ের বউ, তার থেকে বেশি সমাজসেবা আমি করেছি ডেফিনেটলি। তাতে ওরা আমায় সমাজবিরোধী বললেও আমি বলবো তার থেকে বেশি সমাজসেবা আমি করেছি। আচ্ছা সমাজসেবা করে 5 কোটি টাকার সম্পত্তি, আপনি তাদের ভালো বলবেন? সেটা যদি ভালো বলেন আপনি বলতে পারেন, লোকে আপনাকে নিয়ে কি বলবে আমি বলতে পারবো না। ও যে না না, কাউকে ভালো বলবেন না, কেন? যে ভালো তাকে ভালো বলবেন, কাউকে খারাপ, সবাই খারাপ বলাটা ঠিক না। আমার একটা প্রশ্ন আছে, অ্যাজ এ প্রডিউসার আর ডেস্ক, আমরা আপনাকে সবসময় দেখেছি চোখা চোখা উত্তর দিতে, যেটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমাদের টিআরপি গেন বলতে পারেন, যাই বলতে পারেন, আমরা সুন্দর একটা প্যাকেজ করতে পারি, আর আমাদের বুলেটিনটা খুব একটা ভালো লাগে। তো ব্যক্তি সজল ঘোষ কি সারাক্ষণই এরকম চোখা চোখা প্রশ্ন বা চোখা চোখা উত্তর দিতে অভ্যস্ত? ব্যক্তি সজল ঘোষটা ঠিক কেমন? আমি এটা তো অন্য লোক বলবে। প্রথমত আমি আমার সেলফ অ্যানালিসিসে যেটা বলতে পারি, আমি আপনার সাথেও যেরমভাবে কথা বলি, টিভি চ্যানেলেও সেরমভাবে কথা বলি, আর আমি আমার বাড়িতেও এরমভাবেই কথা বলি। আমার এরপরে আমাকে অ্যানালিসিস করবে 3rd পার্সন, যে আমার ভেতর থেকে আমায় দেখেন, আমার সামনে থেকে আমায় দেখে, সে বলতে পারবে যে আমি কার সাথে মিন করি, কার সাথে চোখে চোখ রেখে, আপনাদের সব বাচ্চাগুলো বলছি আর কি, হ্যাঁ, কার সাথে মিন, কার সাথে চোখে চোখ রেখে, কার সাথে সোজা কথা সোজাসুজি মুখের ওপরে, হ্যাঁ, এগুলো তারা বলতে পারে। আমার যেটা মনে হয়, আমার বিবেক আমার আত্মা যেটা বলে যেটা ঠিক, আমি চিরকাল সেটাকে ঠিক বলে এসেছি। তাতে কখনো আমার দলের এখানে যা যা বলেছি সব হয়তো আমার দলের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এটা ঠিক, আমি এটা বলি। আমার যদি আমার দল আমার কোনোদিন ভালো লাগে। সজল, আমার আপনার কাছে শেষ প্রশ্ন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অনেকেই বলছেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি তার কর্মসূচি এবং যা যা ভাবে এগোচ্ছে তাতে বিরাট কোনো পরিবর্তন হবে না বলে অনেকে মনে করছে। কোথায়? গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি আসন সংখ্যা, কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের নাকি কপালে ক্রমশ ভাঁজ পড়ছে। এক, দ্বিতীয়ত 356 হবে না, টাকাও দিয়ে দেওয়া হবে, আবার বিভিন্ন জায়গায় ইডি সিবিআই মার খাবে, সেখানেও সত্যাগ্রহ আন্দোলনের মতো শুধুমাত্র আন্দোলন করে যাওয়া হবে। কোথাও কি বঙ্গ ব্রিগেডকে একটা অ্যাসিড টেস্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আপনি যে কপাল দেখেন এতদিন আমি জানতাম না, যে কপালের ভাঁজ টাজগুলো আপনি দেখছেন। এক, আর আপনাকে এটা কে বললো যে যেমন রেজাল্ট ছিল তেমনই হবে? এটা আপনাকে কে বলেছে আমি বলতে পারবো না। আমি তো শুনেছি ভাই, আমার প্রধানমন্ত্রী যেটা বলেন করেন,
হ্যাঁ 370 তুলবেন বলেছিলেন, তুলেছেন। রাম মন্দির করবার কথা তিনি আমাদের এতে ছিল, ইশতেহারে ছিল, আমরা দেখেছি হয়েছে। হ্যাঁ, লোকে 2 কোটি বেকারের চাকরি নিয়ে কথা বলে, কিন্তু সত্যি ভেবে দেখুন তো, সত্যি করে ভেবে দেখুন, আপনার পাড়ায় আজকে বেকার ছেলে আছে? নেই। খারাপভাবে নেবেন না, কাজের ছেলের অভাব আছে বাজারে। আজকে একটা গ্র্যাজুয়েশন করা ছেলে যত টাকা রোজগার করে একটা বেসরকারি অফিসে গিয়ে দেখা যাচ্ছে, একটা ছেলে যারা এখন অনলাইন ফুড সার্ভিস ডেলিভারি বা অনলাইন ধরুন অ্যাপ ক্যাব, এইসব যে নতুন নতুন, এগুলো ডিজিটাল ইন্ডিয়ার প্রজেক্ট। হ্যাঁ, তো আমি বলি, আমি যেটা জানি যে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন এবং করেছেন আজকের ভারতবর্ষকে এখানে দাঁড়িয়ে। এই যে বলছিলেন সোশ্যাল মিডিয়া তো করতেই পারতাম না। আজকে আপনাদের চ্যানেলগুলো টিভিতে দেখিয়ে বিজ্ঞাপন নিয়ে যত আয় করে, সোশ্যাল মিডিয়া থেকেও প্যারালালি অতটা আয় করে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি দেখুন যে এতে কত মানুষ কাজ করছে, যে সারা ভারতবর্ষে এই নতুনভাবে মানুষ কত কাজ পেয়েছেন। চাকরি দেব বলেনি, কর্মসংস্থান করার কথা বলা হয়েছে। দেখুন কর্মসংস্থান হয়েছে কিনা। আমি যেটা বলতে বলতে ওদিকে ঘুরে গেলাম, সেটা হচ্ছে ইউটিউবার বলে একটা জাত এসেছে। তর্পণের দিন যাবেন বাবুঘাটে, দেখবেন বাবা তর্পণ যত করতে এসছে তার থেকে বেশি ইউটিউবে ওই তর্পণের ছবি তুলতে। এটা কি পেটের দায় করছে? দে আর ডুইং ওয়েল। লোক চাকরি ছেড়ে করছে। আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এত ভাস্ট হয়ে গেছে, আপনি কি দেখালেন না দেখালেন আমার মাঝে মাঝে মনে হয় বই গেল। যদি আমার 4টে পোর্টাল দেখিয়ে দেয়, আজ কোত্থেকে এসছে ক্ষমতা? আপনার 1.5 জিবিতে মাস চালাতে হতো, এখন 1.5 জিবিতে ঘন্টা চলে না, একই পয়সা। এগোয়নি দেশ। হেভি শিডিউল থাকে সারা দিনের, তো অনেক সময় হচ্ছে মাথা গরমও হয়ে যায় রাজনীতিতে মানে বেরিয়ে। তো বাড়িতে ফিরে মানে বৌদি তানিয়াদি কিভাবে আপনাকে শান্ত করে? না না, আমার কখনো মাথা গরম হয় না। আপনারা এত প্রশ্ন করলেন, সব প্রশ্ন কি আমার পক্ষের ছিল? একটাও আমার মাথা গরম হয়নি সেরকম। আমাকে আমি যখন মানে আমাকে শান্ত করতে লাগে না, আমি এমনি শান্ত মানুষ। আর আমি যখন ঢুকি তখন বউ ঘুমায়। ফলে এখন দেখুন এই ক্যামেরা চলছে, ভয় পেলেও বলতে পারবো না ভয় পাই, আবার ভয় পাই না বলে বাড়িতে আক্রান্ত হব, এটাও সঠিক নয়। অতএব এগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই, মানে আমরা ভালো আছি আর কি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ সজলদা। শুধু শেষ একটাই প্রশ্ন করব, প্রশ্ন ঠিক নয়। উত্তর কলকাতায় এবার লোকসভা নির্বাচন, না আমি আমার পুরোটা শুনুন, আপনি যেটা ভাবলেন সেটা নয় কিন্তু। আনলাম উত্তর কলকাতায় এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ার জন্য কর্মী আছে, যেই দাঁড়াক, যেই প্রার্থী হোক। এই আপনার মাইন্ডসেট অফ শুড বি চেঞ্জ। আপনাকে আজকে এখানে বসে বলে যাচ্ছি, উত্তর কলকাতায়, পরে দেখাবেন কিন্তু আবার, অবশ্যই, হ্যাঁ, উত্তর কলকাতায় ভারতীয় জনতা পার্টি জিতবে, মানে যেই জিতবে এবং জিতবে, মানে যেই প্রার্থী হোক, এবং আরো অনেক বড় বড় ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। যেই প্রার্থী হোক, উত্তর কলকাতায় নাকি এবার ভারতীয় জনতা পার্টি জিতবে। বাদ দিয়ে কথা বলুন, নাকিটা বাদ দেব, আচ্ছা নাকি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তো খবরই বলতে হয়, সেটা তো এখনো ভবিষ্যতে কি হবে দেখবো। তবে আমরা অত্যন্ত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ সজল ঘোষ আপনাকে এতক্ষণ সময় আমাদের নিউজ রুমে দেওয়ার জন্য। বঙ্গ রাজনীতিতে অনেক রংবাজ আছে, মস্তান আছে, ছিল, আছে, থাকবেও, কিন্তু খুব কম মানুষ আছে যাদের পৌরষ এবং তার সঙ্গে সঙ্গে তাদের ব্যঙ্গ বিদ্রুপ ভাইরাল হয় এমনভাবে। সেই সজল ঘোষ ছিলেন আজকে আমাদের সঙ্গে।